ঠিক আছে থাকবো, থেকে যাক, আমি সকালে দিয়ে রাতে নিয়ে যাই। আচ্ছা যেহেতু তার মানে রাতে- আপনি একটা ইনসিকিউর ফিল করেন? হ্যাঁ, ও ছাড়া বাসায় তো আমি বাসায় না দিয়ে আমি সোজা এফডিসি চলে গেছে। এফডিসি গিয়ে তার ওখানে শুটিং হচ্ছিল, তো আমি শুটিং এ মেকআপ রুমে তাকে দিয়ে আসছি না, পুরো এফডিসি সে নিয়ে ঘুরলো, তারপরে আবার আমাকে ইনফরমেশন পাঠালো যে বাসায় দিয়ে আসতে, সে তাড়াতাড়ি বাসায় আসতেছে। আমি ওইখান থেকে দুপুর 3টা বাজে বাসায় আসলাম। বাসায় এসে আমি বাচ্চাকে দিলামও, যদিও তার ফ্যামিলির লোকজন, তাও আমি ভাবলাম যে ঠিক আছে আমার কাজের লোকেরা আছে, তো আমি একটু পর পর করে কাজের লোকদের সাথে কন্ট্রাক্ট করছিলাম যে এই আসছে, ওর বাবা আসছে, ওর বাবা আসছে। রাত্রে 11টা বেজে গেছে, দুপুর 3টা থেকে সে এফডিসি তে শুটিং করে যাচ্ছে, সে আসলো না। তো আমি কেন একটা মানে অজ্ঞান বাচ্চাকে আমি ছোট করবো বলেন? খুব স্বাভাবিক। এবারে প্রসঙ্গ পাল্টায় যে শিল্পী সমিতি বা শিল্পীদের ভেতরকার যে সম্পর্ক, বা আপনার পুরনো কলিগ বা এখনকার কলিগ, তাদের ভেতরকার যোগাযোগটা কেমন আপনার সাথে এখন? কেমন হয় আড্ডাবাজি? খুব রেয়ার, কাজের সাথে। কাজের সাথে। সো আপনি নিশ্চয়ই জানেন যে খুব এই মাসে শিল্পী সমিতি নির্বাচন, এবং সেটার একটা বেশ তোড়জোড় বা প্যানেল গঠন। আপনার কাছে কোনো প্যানেলের জয়েন করার অফার এসেছে? না ভাইয়া, আমার কাছে আসেনি। আমাকে বলেছিল একবার যে আমি নির্বাচন করি, যেহেতু একটা সিনিয়র লেভেল চলে গেছে। তো আমি বলেছি কি আমি তো নিজেকে সময় দিতে পারি না খুব একটা, সমিতি থেকে সময় দেব। দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয়। তো আমি খুব সুন্দরভাবেই বলেছি যে আপনারা করেন, আমি আছি সবার সাথে। আচ্ছা, এমনি ভোট দিতে যাবেন তো? হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু ভোটার, ডেফিনেটলি ভোট দিতে যাবো। আচ্ছা, সেক্ষেত্রে প্যানেল নির্বাচন বা কোথায় ভোট দেবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিল্পী সমিতিতে অফিসে যাওয়া বা পারস্পরিক সৌহার্দ্য, এফডিসিতে যে আড্ডা দেয়া, এই পরিবেশটা কেমন? আগের মতো কি দেখেন, যেহেতু দীর্ঘদিনের এই যাত্রা? সত্যি কথা বলতে গেলে কি আমার তো এফডিসি খুব একটা যাওয়া হয় না। এখন যেসব কাজের সাথে নিজেকে যুক্ত করে রেখেছি সেগুলো তো সব ম্যাক্সিমামই বাইরে। তারপরে যতটুকু শুনেছি ভালো, কিন্তু কষ্টের জায়গা তো একটাই, সিনেমা হচ্ছে না, যে ফ্লোর গুলো ভিড় থাকবে। শিল্পী সমিতি ভিড়ের থেকে ফ্লোর ভিড়টা হয়, সেই বিষয়টা আসবো, কিন্তু তার আগে আমি একটু এই সম্পর্কের জায়গায় বলতে চাই। যেমন এখনকার এখনো রয়েছে বিদায়ী যে সাধারণ সম্পাদক এবং সভাপতি বিশ্ব সওদাগর এবং জায়েদ খান, আপনাদের কলিগ, অতি পরিচিত কলিগ, তারা বলেছেন আসলে বিভিন্ন অকেশনে অনেকের সাথে অপু বিশ্বাসকেও সবসময় ইনভাইট করা হয়, কিন্তু আপনি যান না বা আপনাকে পায় না। তারা ঘরোয়াভাবে বা বড় অনুষ্ঠানে যে আয়োজনগুলো করেছে, আসলে সিনিয়রটা কি? আমি তো বেশ কিছু প্রোগ্রামে গিয়েছি, কিছু প্রোগ্রাম গুলোতে আমি যখন ব্যস্ততার সাথে থাকি তখন হয়তো সেখানে অ্যাটেন্ড করা হয় না। যেমন লাস্ট কিছুদিন আগেও তো মনে হয় একটা ইফতার পার্টি হয়ে গেল, সেখানে আমি গিয়েছিলাম। আমি খুব ট্রাই করি যাওয়ার, যেহেতু শিল্পী সমিতি মানে ওটা আমারই একটি জায়গা, তো ওইখানে আমি কেন যাব না। কিন্তু ম্যাক্সিমাম সময় হয় কি, আমি তো বললামই আগে যে সিনেমার বাইরেও আমি কিছু শো করছি, অ্যাটেন্ড করছি, গিটার মিটা আমি করছি, আমি কিছু বিজ্ঞাপন করছি, কিছু ওপেনিং করছি। তো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গেলে হয় কি, হয়তো ঢাকার মধ্যে থাকলে যাওয়াটা খুব স্বাভাবিক, ঢাকার বাইরে হলে শিডিউলটা অনেক আগে থেকে দেয়া, তখন আর ম্যানেজ করা সম্ভব হয় না। আচ্ছা, স্টেজে অপু বিশ্বাস কেমন কমফোর্ট ফিল করছে, কেমন এনজয় করছে? আমি ক্লাস 3-তে থাকাকালীন আমি ডান্সের মেয়ে, আমি ডান্স নৃত্যশিল্পী থেকেই আমার পরিচয়। তো সেই জায়গা থেকে বেশ সিনেমার ব্যস্ততার কারণে, সিনেমার সূত্রতে হয়তো স্টেজে ডান্স করতাম, যে দেখানো হতো আমি স্টেজে নাচছি, বাট এখন বাস্তবে অনেক স্টেজ পারফর্ম করছি, ভালো লাগছে। বাট ক্লাস 3-র অপু বিশ্বাস আজকের অপু বিশ্বাসের মধ্যে তফাৎটা হচ্ছে, আগে স্কুল থেকে যেতাম আর ডান্স করতাম, আর এখন একজন নায়িকা যাচ্ছি, সামনে ভক্তরা এসে যখন আমার সাথে ডান্স করে এবং তাদের কুশল বিনিময় করে, এটা বেশি ইন্টারেস্টিং লাগে। কোনো মেমোরেবল বা একটা করা মানে এক্সপেরিয়েন্স? আমি যেটা করেছিলাম একবার একটা শোতে গিয়ে, আমি আমার মানে যেটা সচরাচর সবাই করে, বাট আমিও করেছিলাম আমার দিক থেকে। আমার একটা জ্যাকেট পরা ছিল, ওটা ছুঁড়ে মেরেছিলাম, তো ওটা প্রায় 7-8 টুকরো হয়ে সবার কোলে গেছে। নেটে ছিল বেসিক্যালি। তো পরে আমি যখন গাড়িতে যাচ্ছিলাম, তখন যাদের কাছে পড়েছিল তারা ঠিক গাড়ির সামনে এসে বলতেছিল আমি এটা রেখে দিব, আমি এটা ভালোবেসে নিছি, অপবিশ্বাসের জিনিস, এই আর কি, ভালো লাগছিল। গুড, খুব স্বাভাবিক। এবং অতি সম্প্রতি মালয়েশিয়া ট্যুর করে আসলে, এবং একটা প্রোগ্রাম ছিল পরিবার সহ, একটু ব্যাপারটা কি আপনারা একটু ছেলেকে নিয়ে আউটিংও হলো এবং একসাথে প্রোগ্রাম? আমি খুব ট্রাই করি দেশের বাইরে কোনো শো করলে, যেটা বেটার শো গুলো, মানে শো তো সবই বেটার, না হলে তার আমি করতাম না, কিন্তু যেখানে পসিবল হয় সেখানে আমি একটু জয়কে নিয়ে যাওয়ার ট্রাই করি। আচ্ছা,
স্টেজ যেমন খুব বেশি ব্যস্ত থাকলে, সিনেমা ব্যস্ত থাকলে নিশ্চয়ই আপনার স্টেজে এত সময় দেওয়া হতো না, খুব স্বাভাবিক। না না ভাইয়া, এটা ভুল নাকি কথা। ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে এখন? না কি, হ্যাঁ, ফার্স্ট ইস্যু ট্রেন্ড চেঞ্জ হয়েছে, আর সেকেন্ড ইস্যু আমি তো আগে সিনেমা করতাম প্রতিবন্ধীর মতো, এখন তো নিজের মতো করে একটু কাজ করি। দ্যাটস দ্য বেস্ট ওয়ার্ড, প্রতিবন্ধীর মতো। সিনেমায় যেতাম, সকালে মেকআপ নিতাম, মেকআপ রুম থেকে ডিরেক্টর এসে বলতো বা আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বলতো চলো সেটে যেতাম, যে বলতো অপু তোমার ক্যারেক্টার এক্স ওয়াই জেড, তোমার নাম, হ্যালো অ্যাকশন। আচ্ছা, ইনফ্যাক্ট আমি সানিং বিষয়ে আপনারা অনেক সময় জানতেন না বোধহয়। হ্যাঁ, প্রতিবন্ধী মানে ওই যে, আচ্ছা শো সম্বন্ধে তোমার আইডিয়া ছিল না, আমি কেন দূরে থাকবো? আইডিয়া থাকলে ভাইয়া, আমি স্টেজের মেয়ে, আমি নৃত্যশিল্পী, এটা আমার একটা ড্রিম, তো এটার প্রতি লোভ আমার 100% আছে। তার মানে ক্যারিয়ারে সাকিব আপনাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে? না না না, আমি কাউকেই বলছি না, আমি নিজেই প্রতিবন্ধী ছিলাম, আমি আচ্ছা। ধারণা রাখিনি, আমি যদি রাখতাম তাহলে হয়তো ডেফিনেটলি করতাম। অন্ধবিশ্বাস। এবং আমি আপনার একজন ভক্তের কমেন্ট একটু শোনায় যে উনি আপনার বেশ কিছু সেটে খুব অবলোকন করেছে, এবং উনি নিজেও সিনেমার উপরে পড়াশোনা করে বাইরে থেকে কয়েকটা সেটে আপনাকে দেখতে গিয়েছিল, কিন্তু তখন নাকি বুঝেছে যে আপনি প্রচন্ড ভালোবাসেন শাকিব খানকে। প্রচন্ড ভালোবাসেন, এতটা উনি আমাকে দেখতে এসে এতটা ভালোবাসা অনুরাগী। দেখলেন কোথায়? মানে অবশ্যই আপনার ফ্যান, মানে লাভিং ফ্যান থেকে দেখেছে যে না, অনুরাগ। সো আপনি এই প্রতিবন্ধী শব্দটার সাথে বেশ মিল পেলাম। এনিওয়ে, সো আপনার এখন স্টেজে একটা বড় অংশ সময় যাচ্ছে, পাশাপাশি এই যে দীর্ঘ একটা জীবন, যদিও আপনি প্রতিবন্ধী শব্দটা ইউজ করেন, কিন্তু দীর্ঘ একটা জীবন, অনেক প্রডিউসার পরিচালকের সাথে আপনার কাজ হয়েছে, ডিল হয়েছে, তাদের কারোর সাথে আপনার এখন আর কথাবার্তা হয় না? হ্যাঁ হয়, আচ্ছা। আমি ডেফিনেটলি কাজের মাধ্যমে আমি তাদেরকে পাই, তারাও তো কিন্তু সিনেমায় কন্টিনিউ নেই, না, ম্যাক্সিমাম মারা গেছে, ম্যাক্সিমাম কাজ ছেড়ে চলে গেছে, ম্যাক্সিমাম প্রডিউসার আর এদিকেই ফিরছে না। তার মধ্যে আপনি 80%ই বলতে পারেন যে আমাদের সময় যেমন হচ্ছে গিয়ে প্রডিউসাররা যে ইনভেস্ট করতেন, তারা 80%ই কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, হয়তো কোনো না কোনো বিজনেসে তারা আছেন, তো সেভাবে তো তাদের ডেকে এনে কথা বলা যায় না। এবং অনেকে হয়তো বা আমাদের সোচিও কাছের মানুষ, অনেক আর্টিস্ট মারা গেছেন যারা খুবই কাছের পাশের, বিশেষ করে আমি একজনের তো একরকম মেয়ে হয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে উনি কি মিলু, আচ্ছা। উনি আমার ম্যাক্সিমামই বাবার ক্যারেক্টার করতেন, ও, তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে কেউ নেই তো, আর যারা আছেন তারাও কিন্তু ম্যাক্সিমামই এখন সিনেমা কোথায়, যে ওইখানে বিজি আছেন। ওই আমরাও যেমন বিজ্ঞাপন করছি বা কোনো ওপেনিং এ যাচ্ছি বা কোনো ফটোশুট করছি বা কোনো স্টেজ পারফর্ম করছি, সেখানে কোনো ভিডিও ফুটেজ লাগবে, তখন দেখা হয়ে যায় তাদের সাথে। আচ্ছা আচ্ছা। অবশেষে একটু অকপটে একটু জানতে চাই, এবং ইনফ্যাক্ট আমাদের কলিগদের ভেতরেও এটা শোনা যে আপনি যে আপনার যে স্ট্রাগল এবং যে এই সাংসারিক যে গল্পের ভেতর দিয়ে, ঝড়ের ভেতর দিয়ে পৌঁছেছেন, সেই সময় খুব বড় একটা ব্লেসিংস পেয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং একটু যদি শেয়ার করতেন। ইনফ্যাক্ট আসলে কথাবার্তা বা কিছু ছবিও দেখা যায়, এবং এটি উনি আমাদের খুব সংস্কৃতি বান্ধব একজন নেত্রী, সেটি বলার অপেক্ষা রাখে না। সো উনি কতটা সাহস জুগিয়েছে আপনার? ডেফিনেটলি প্রথম সাহস জুগিয়েছে আমাদের দেশের মানুষ, কারণ একদিন আমি যখন টিভিতে যেদিন এসেছি, সেদিন প্রত্যেকটা মানুষের ফেসবুকের স্ট্যাটাসটা ছিল আমাকে নিয়ে, সেটা পজিটিভ ওয়েতে। এটা আমার প্রথম শক্ত মজবুত জায়গা। তারপর আমাদের আপা, উনি তো সেই জনগণেরই একজন মা, তো উনি আবার সেকেন্ড টাইম আমাকে জুগিয়েছেন যে আমি সেকেন্ড জয়ের মা। উনি একটা প্রোগ্রামে আমাকে বলেছিলেন যে তুমি তো ছোট জয়ের মা, ভালো লেগেছিল ওয়ার্ডটা, খুব টাচি। তো সেই জায়গা থেকে আমি মাঝখানে একটু রাজনীতিতেও ইনভলভ হয়েছিলাম। হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে একটু আসবো, কিন্তু পিএম এর একটু কথাটা একটু শুনতে যাচ্ছি। আর ওই জায়গা থেকে উনি খালি একটা কথাই বলেছেন যে ভালো, সাহসিকতার দিক থেকে আমার কাছে মনে হয়েছে। আপনি কি বিষয়টা ডিসক্লোজ করতে পেরেছেন নাকি কোনোভাবে তথ্যটা মানে আমি তার কাছে পৌঁছাতে পেরেছিলাম। পরবর্তী সময় আমার রাজনীতির মাধ্যমে ওনার কাছে গিয়ে আমি বাদবাকি কথাগুলো বলতে পেরেছিলাম, এবং ওইখান থেকে উনি আমাকে ডিরেক্টলি যে ফিডব্যাকটা দিয়েছিলেন যে এক বাক্যেই বলেছেন তুমি ছোট জয়ের মা। আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল। আমি যখন বাংলাদেশে আসি তখন আমার দুটো রক্ত ছিল, আজকে 16 কোটি মানুষ আমার রক্ত। তো আমি বলেছি যে আমিও ঠিক আমার ছেলেকে নিয়ে যখন আসি তখন আমরা দুটো প্রাণী ছিলাম, আমি এবং একটা মাসুম বাচ্চা, 2 মাসের বাচ্চা।
আজকে আমার কাছে মনে হয় যে আমি যখন জয়কে পেটে নিয়েছিলাম, আমি বলেছিলাম খুব ফিউ সেকেন্ডের জন্য ওনাকে বলা হয়েছিল যে আচ্ছা আচ্ছা আপা আমি যখন আমার ছেলেকে নিয়ে আমি দেশে আসি তখন আমি চিন্তা করছিলাম ওকে কাকে বাবার পরিচয় দেবো, ওকে ভালোবাসবে কি, বাট আলটিমেটলি দেখলাম পুরো বাংলাদেশে 16 কোটি মানুষ তাকে ভালোবাসে, আমার আর চিন্তা নাই, আমার ছেলেকে এটা আমার বলেছিলেন? চিন্তা নাই। হ্যাঁ, সো রিপ্লাইটা কি দিয়েছিলেন? উনি রিপ্লাইটা খুব সুন্দর একটা হাসি দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, আর কি লাগে? সো এক জীবনে আসলে আর কি লাগে, এটা চাইতে এটাই একটু শোনার অপেক্ষা ছিল। এনিওয়ে, যে প্রসঙ্গটা নিয়ে বললেন, ইনফ্যাক্ট আমাদের দেশে না, এটা একটা কালচার, নিউ কালচার শুধু না, পাশ্চাত্যেও হয়েছে। যেমন আমেরিকা, ইউরোপে এখন সেলিব্রিটিদের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ খুব একটা বড় পপুলার ফ্যাক্ট হচ্ছে। ইনফ্যাক্ট দিল্লিতে যেমন মুম্বাই তারকারা আছেন, তেমনি কলকাতায় কলকাতা তো হয়ে এখন গেছে অনেক। প্রচুর। কেবলই হয়তো 6 মাস আগেও জানতেন না যে উনি এমপি হবেন, বাট তিনি আবার সক্রিয় হয়েছেন। তো এই জায়গাটা থেকে দুটো পয়েন্ট আসছে। প্রথমত, আপনারা আসলে আদতে প্রথম থেকেই জনপ্রতিনিধি, কারণ আপনারা পাবলিকদের জন্যই কাজ করেন, সেটা এন্টারটেইন হোক, মেসেজ দেওয়া হোক, জনপ্রতিনিধি। তো এই দুই কাজের ভেতরে